তো বাংলাদেশের সার্বিক দিক থেকেই খুবই খারাপ এবং খুব নাজুক একটা পরিস্থিতি আছে, অভিভাবকহীন অবস্থায় আছে। সরকার আছে কি না এটা কোনোভাবেই আমরা কেউ বুঝতে পারছি না। আমাদের দলেরগুলা পত্রিকা যেভাবে ফলাও করে প্রচারটা করে, আমি যেমন আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আজহারী সাহেবের আগমন উপলক্ষে 1 মাস যাবৎ এমন কোনো বাড়ি নাই যে ঘর নাই, বাধ্যতামূলক বাড়িতে যে টাকা এবং চাঁদা আদায়, ইভেন ধরেন মুষ্টির চাল পর্যন্ত দিতে বাধ্য করছে। ব্যবসা প্রতিষ্ঠান তো বাদই আছে, সেগুলো তো নিছেই, কিন্তু মানুষের ডোর টু ডোর বাড়ি বাড়ি যাওয়া। তারপরে আপনি ইউটিউব সার্চ দিলে দেখবেন যে যখন বক্তৃতা রাখার জন্য উনি আসছেন, উপস্থিত হয়েছেন, একবারে মাইকে বলতেছে আমাদের ভলেন্টিয়ার্সরা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে, ওনাদেরকে দান করুন, দিতে থাকেন। তো জামাত ইসলাম তো রাজনৈতিক সংগঠন, জামাত ইসলাম তো নির্বাচন করে, তো তাহলে জামাত ইসলামের এই যে ডোর টু ডোর চাঁদাবাজি, এগুলো নিয়ে কোনো পত্র পত্রিকায় কোথাও কিন্তু দেখবেন আলোচনার ভিতর নাই। চাঁদাবাজ জিনিসটা এবং চাঁদাবাজি করাটা ব্যক্তি হিসেবে আমরা কেউ কিন্তু পছন্দ করি না, এবং চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র হোক, সমাজ হোক এবং দল হোক, এটাই কিন্তু আমাদের সকলেরই প্রত্যাশা। কিন্তু দেখেন যে তাদের ওটা চাঁদাবাজি না, এই যে ওয়াজ নসিহত সবকিছু ওপেন চাঁদা যাচ্ছে, লাউ থেকে, হাঁসের ডিম থেকে, মুরগির ডিম থেকে, বাড়িতে রান্না থেকে সবকিছু মানুষকে দিতে বাধ্য করা হচ্ছে। কিন্তু সেটা নিয়ে এলাকার সবাই জানে, সব সাংবাদিক জানে, সব পত্রপত্রিকা জানে, কিন্তু দেখেন লেখালেখি নাই। দেখেন শেখ হাসিনা ওয়াজের যখন 15 বছর জগদ্দল পাথরের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, স্কুলের বাচ্চাদের বাধ্যতামূলকভাবে তার মিটিংয়ে যেতে বাধ্য করা হতো। এটা নিয়ে আমরা অনেক সমালোচনা করছি। জামাত ইসলামের যেখানে মিটিং দেখবেন, সেই বিভাগের যতগুলা থানা, উপজেলা এবং জেলা আছে, মাদ্রাসা যতটি আছে, বাধ্যতামূলক মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তারা তাদের মিটিংয়ে নিয়ে যাচ্ছে। তার এইখানেই তো একটা সংস্কারের প্রয়োজন আছে, এবং স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিলে যদি সেটা অনিয়ম হয়ে থাকে, খারাপ কিছু হয়, কমলবতী ছাত্রদের লেখাপড়া বাদ দিয়ে ওইভাবে বাধ্যতামূলক সরকারি দলের রাজনীতিতে প্রোগ্রামে নিয়ে যাওয়া, ঠিক মাদ্রাসার ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে জামাত ইসলামের মিটিংয়ে নিয়ে যাওয়াটা, এটাও তো ধরেন একটা আইনসম্মত কাজ নয়। এবং ওই 12, 13, 9 বছরের বাচ্চারা রাজনীতির বোঝেটা কি? এই যে ধর্মের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে মোটিভেশন করে, ধর্মকে অপব্যবহার করে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মকে যে অপব্যবহার করছে, এইটাও তো প্রতিরোধের একটা ব্যবস্থা এবং সংস্কারের ভিতরে এগুলো স্পষ্ট থাকা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ রাত থেকে ধরা শুরু হচ্ছে, এবং ছাত্রদল ধরবে নাকি ছাত্র শিবির ধরবে, আজকে বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পাবেন। এখন সারা বাংলাদেশের শহর এবং নগর পর্যায়ে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করা হচ্ছে, পেট্রোল বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং আলোচনার শুরু থেকে একটি ভিডিও আপনারা দেখেছেন, যে ভিডিওতে আসলে বর্তমান বাংলাদেশের জামাত ইসলামের প্রতি টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি বিভিন্নভাবে তাদেরকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু প্রকাশ্য ছাত্র শিবিরকে নিয়ে কথা বলছেন, বিরোধিতা করছেন, রক কাটার কথা বলছেন। আমি সকালে একটি ভিডিও দেখলাম যে বাংলাদেশে অনেক কথাই প্রচলিত, শিবির রক কাটে আর ঘোড়ায় ডিম পাড়ে। সে কথা একটি বিষয়, যে ঘোড়ার ডিম বলি, আসলে ঘোড়ার ডিম আমরা জীবনে দেখি নেই, দেখার সম্ভাবনা নেই। এটা আসলে মৌলিক একটি বিষয়, ধরেও নিতে পারেন যে এটার কোনো ভ্যালু নেই। এরপরে যদি আমরা আরেকটি কথা শুনি, শিবির রক কাটে। স্বাধীনতার পরবর্তী থেকে আজ পর্যন্ত, শিবিরের প্রতিষ্ঠাতা কাল থেকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি শিবির রক কেটেছে প্রমাণ সাপেক্ষে কোথাও কোনো এলিগেশন আমরা পাইনি। তবে হ্যাঁ, মিথ্যা তহমত, অপবাদ, মিথ্যা দায় সারা বা দোষারোপ করার মতো অনেক কাজ হয়েছে, দেখতে পেয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটি বিষয় দেখলাম, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বড় দল, যারা আগামীতে ক্ষমতা আসতে যাচ্ছে, যারা ধরেই নিচ্ছে তারা ক্ষমতায় ছাড়া অন্য কেউ যাবে না, তারা আজকে ফখরুল ইসলাম আলমগীর যে কাজটি করেছেন, আবারও দেশের স্বার্থে সকলকে এক হওয়ার জন্য বলছেন। এতদিন সুর নরম ছিল না। শামসুজ্জামান দুদু, পাপিয়া, হারুনা রশিদ, তারপরে আপনার রুহুল কবির রিজভী সহ তাদের নেতাকর্মীরা বিভিন্ন ভাষায় কথা বলেছে, যেটা তারা মনে হচ্ছে যে ক্ষমতায় চলে আসছে অলরেডি। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, বাংলাদেশে ছাত্রলীগ যে কাজগুলো করতো, ঠিক সেই কপিরাইট, মানে তার সেই সেম কাজগুলা ছাত্রদল করছে। আওয়ামী লীগ, যুবলীগ যে কাজটি করতো, ঠিক সেই কাজগুলা এখন বিএনপি বা জাতীয়তাবাদী দল এবং যুবদল এই কাজটি করছে। প্রেক্ষাপট দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রকাশ্য দেশে অস্ত্র আমদানি, বাজার পিকেটিং করছেন, চাঁদা দাবি করছেন, এবং চাঁদা না দিলে প্রকাশ্য তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হাতে অস্ত্র এবং মুখোশ পরা। ছাত্রলীগ ঠিক সেই কাজটি করতো, যুবলীগ সেই কাজটি করতো। আবার আরেকটি জায়গাতে দেখা হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাকে সরাসরি হুমকি দিচ্ছে, কথা বললে যৌক্তিক অযৌক্তিক কোনো বিষয় না, তাকে ধরা হবে, তাদেরকে ছাড় দেওয়া হবে। আচ্ছা, রাজনীতিতে তো আলোচনা, সমালোচনা, যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন কথা ভেসে আসবে। রাজনীতির ক্ষণে ক্ষণে মোড় পাল্টায়, রং পাল্টায়। সেই হিসাবে আমরা যতটুকু জানতে পারি, দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে যত সিস্টেম আছে, রাজনীতির প্রতিপক্ষ এবং আক্রোশমূলক যে বিষয়, এইটা আসলে একটি রোগ হয়ে গেছে টোটালি। তা আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে কোণঠাসা করার মৌলিক যে কারণ, সেটা হচ্ছে সমকাল নিউজ করেছেন। মৌলিক যে কারণ, সেটা সমকাল নিউজ করেছেন এই জন্য যে ভারতের রয়ের সাথে, ভারতের এজেন্টের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব, তিনি এই রয়ের সাথে, ভারতের সাথে বৈঠক করেছেন, গোপন বৈঠক, এবং সেখানে কথা হচ্ছে আর যদি দেরি করা হয় তাহলে আগামীতে জামাত এবং শিবিরের ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা আছে।
আর আগামীতে দেশটাকে পাকিস্তানের রূপ নেওয়ার জন্য বসে আছে। জামাত ইসলাম সেই কাজটি করবে। আর এখনো পর্যন্ত আপনারা যদি জামাত ইসলামকে স্পেস দেন, তাকে কথা বলার সুযোগ দেন বা এই ধরনের কোনো কিছু করেন, তাহলে দেশের পরিস্থিতি ভয়াবহ। আপনারা দ্রুত নির্বাচনের ব্যাপারে আগ্রহী হন। এই ব্যাপারে কিন্তু বিএনপির মহাসচিবের সাথে কথা হয়েছে, এটা পিনাকি সহ অন্য নিউজ পোর্টাল সমকাল সহ বিষয়টি ক্লিয়ার করছেন। এখন আপনার কথা আমার কথা হচ্ছে, যে গোলামের জিঞ্জির থেকে আমরা বেরিয়ে এসেছি, যে গোলামের জিঞ্জির থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে, ভারতের আধিপত্যকে বিস্তার করে, ভারতের রাজত্বকে বিস্তার করে যে বিষয়টি ঘটেছে বাংলাদেশে, সেই বিষয়টি যদি আবার ঘটতে যায়। আমরা শুনেছি জামাত ইসলাম পাকিস্তানের আধিপত্য করে, তাদেরকে নিয়ে রাজত্ব করে, কিন্তু আমরা কখনো দেখিনি যে পাকিস্তানকে দেশে আনতে হবে, পাকিস্তানের রাজত্ব করেছে, পাকিস্তানের কোনো বিষয় তারা খেয়াল করেছে, পাকিস্তানকে নিয়ে তারা কোনো অনুষ্ঠান করেছে, কোনো বিষয় আমরা এখনো পর্যন্ত দেখিনি। কিন্তু ভারতের সকল বিষয় আমরা দেখেছি। ভারতকে আম দিতে হবে, ভারতকে ইলি দিতে হবে, ভারতকে এটা দিতে হবে, ভারতকে খুশি করতে হবে, ভারত যা চায় সেটা দিতে হবে। এমনকি মন্ত্রীরা বলেছে, সাবেক স্বৈরাচার হাসিনার প্রধানমন্ত্রীর যে মন্ত্রী, তারা বলেছে ভারতকে যা দিয়েছি সেটা ভারত ভোলার মতো না, ভুলতে পারবে না। ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক, এই কথাটি তিনি বলেছেন। এখন আমরা যেটা বুঝতে পারি, যেটা বাংলাদেশে ঘটছে, যেটা বিরোধিতা করছে, তার উল্টোটা ঘটছে। এখনো পর্যন্ত সেই একই কাজ জাতীয়তাবাদী দল এবং যুব দল এবং ছাত্র দল সেই কাজটি করছে। এবং তারা মুখোশ পরে, মুখে রুমাল বেঁধে, কাপড় বেঁধে যারা এখন টেন্ডারবাজি করছে, বাজারে মহড়া দিচ্ছে, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছে, হুমকি দিচ্ছে, চাঁদা দিতেই হবে, না দিলে সমস্যা, এই যে বিষয়গুলো দেখছে, এই কাজটা আগামী নির্বাচনের পরিস্থিতি খুবই খুবই নাজুক অবস্থায় চলে যাবে। এবং ভারতের আধিপত্যকে বিস্তার করে, ভারতের কথা শোনা, মানে ভারত এই কথাটাই বলছে যে বিএনপি, তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি ক্ষমতার স্থায়িত্ব পাবে। এবং তারা সরাসরি কিন্তু গতকালকে বলেছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি 2 বার একটানা নির্বাচন হবে এবং তারা ক্ষমতায় যাবে। কখন? এই যে আগামী নির্বাচন আসছে তখনই তারা ক্ষমতায় যাবে এবং পরবর্তীতে আবারও তারা ক্ষমতায় যাবে। এই সিস্টেমটা আসলে হাসিনার মতো করে, হাসিনা যেরকম 3 টার্ম 4 টার্ম 2 টার্ম যেরকম একাধারে যে নির্বাচন করেছেন এবং তারা ক্ষমতায় এসেছে, এটা তারা ধরেই নিয়েছে। আমরা যদি একবার ক্ষমতায় যেতে পারি তাহলে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে আমরা আবারও ক্ষমতায় যাব, এই বিষয়টি তারা বুঝেই ফেলেছে বা এটা করবে। এবং দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোকে তারা কখনোই কর্ণপাত করছে না। তাদের বিষয় হচ্ছে তারা ক্ষমতায় যাবে, তারা খাবে, তারা রাজনৈতিক করবে এবং বড় ব্যবসা বাণিজ্যিক করবে। এখানে তাদের আত্মশুদ্ধির ব্যাপারটা হচ্ছে এটা, নিজের পকেট ভরবে, দেশের অর্থ লুপাট করবে, ব্যাংক লুট করবে, আর বিদেশে গাড়ি বাড়ি করবে, আর হিউজ পরিমাণে তাদের এই অ্যাভেলেবল মানে সম্পদ তৈরি করবে। এই বিষয়টি তাদের একটি টার্গেট হয়ে গেছে, মিশন হয়ে গেছে, ভিশন হয়ে গেছে। সুতরাং এই বিষয়টি যদি আমরা ক্লিয়ার না করতে পারি, বাংলাদেশের জনগণ যদি ক্লিয়ার না করতে পারে, তারা জামাত ইসলামীকে ধর্ম ব্যবসা বলছে, হেফাজতকে ধর্ম ব্যবসা বলছে, চরমনাইকে ধর্ম ব্যবসা বলছে। আসলে ধর্ম ব্যবসা যারা কারা করে তাদের ব্যাপারটা আপনারা বুঝতেছেন। ধর্ম ব্যবসা যারা সংসদে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, সংসদে দাঁড়িয়ে হাদিস বলে, তারা আবার ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করে, মুখে দাঁড়িয়ে রাখে না, মাথায় টুপি দেয় না, কখনো নামাজে যায় না, কখনো জানাজা পড়াইতে পারে না, কখনো ইমামতি করতে পারে না, তারা আবার ধর্মের কথা বলে, তারা কোরআনের কথা বলে, কোরআনের আয়াত বলে, হাদিসের কথা বলে, হাদিস বলে। সেক্ষেত্রে আসলে তাদের আমল নামাই বা আমল করার কোনো কিছু আমরা দেখতে পাই না। সুতরাং এই বিষয়গুলো বলে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য আর কোনো সুযোগ দেখছি না। সুতরাং আজকের ভিডিওটি ছোট্ট একটি বিষয় এবং ছোট্ট 2টা ভিডিও আপনাদেরকে দেখালাম, যে ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পেরেছেন বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের অবস্থান, প্রেক্ষাপট কোথায় যাচ্ছে। আপনারা অবশ্যই মন্তব্য করবেন, আমাদের চ্যানেলে জানিয়ে দেবেন, সে বিষয়গুলো আমরা জানাবো। আর একটি বিষয় যেটা হচ্ছে যে আজকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে সারা দেশে, সারা মহানগরীতে, শহর পর্যায়ে, রাজধানীতে, সব জায়গাতে আরও আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টি আরও জোরদার করা, পেট্রোল করা, আবার গ্রুপিং করা, এই বিষয়গুলো স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আজকে বলেছেন এবং সেটা প্রেস সচিবও বলে দিয়েছেন। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, এটা আসলে প্রকাশ্য দেখতে পাচ্ছে এবং সেটা জাতীয়তাবাদী ছাত্রদল সেটা কিন্তু আসলে মানছে না, বা সে তাদের আনুষ্ঠানিকতায় নেই। কিন্তু ছাত্র শিবির প্রথমে শুরু করেছেন সংবাদ সম্মেলন এবং পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু এই কাজটি করেছেন। সুতরাং আপনারাই বলেন, দেশের ভালো কারা চাচ্ছে, দেশকে ভালোবাসে কারা, দেশকে নিয়ে এগোতে চাচ্ছে কারা, দেশের মানুষকে ভালোবাসে কারা, এই বিষয়গুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।